prevent diseases, maintain good hygiene. To prevent communicable diseases, we should always maintain good personal and environmental hygiene. Ah, you are right! How to clean our hands properly. Hand washing is part of everyone's daily routines. Let's learn the 7 steps of hand washing. First, wet hands under running water. Then keep hands away from the running water. Apply liquid soap and rub hands together to make a soapy lather. Then rub it in accordance with the 7 steps of hand washing. The first step, palm. The second step, back of hands. The third step, finger webs. The fourth step, back of fingers. The fifth step, thumbs. The sixth step, fingertips. The seventh step, wrists. Rub our hands for at least 20 seconds. It is about the time spent in singing a happy birthday song twice. Do not rinse off soap while rubbing. After rubbing, rinse hands thoroughly under running water. Then dry hands thoroughly with either a clean cotton towel, a paper towel, or a hand dryer. Do not touch the water tap directly again with your clean hand. Let me use a paper towel to wrap the faucet before turning it off. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello dear students. How are you? I think you are all well by the grace of Almighty Allah. Welcome everyone to our Kurmitullah High School and College's online class. We are glad you are here. I am Farhana Parvin Shathi, Assistant Teacher English, Kurmitullah High School and College, Khilkhet, Dhaka. So dear students, this is the time to learn something new. I am also here to teach a new lesson from English for Today Class 5 textbook. Our today's learning subject is English for Class 5, Unit 19, Lesson 1, 2, 3 and 4. But before starting our today's lesson, I want to review our last class lesson. You have already learned about our last class topics. The topics was Hare and the Tortoise story. So dear students, let's review our last class. দেখো চলো আমরা এখন সামারি অথবা মোরাল অফ দ্য স্টোরি পড়ি হিয়ার অ্যান্ড দ্য টর্টয়েস স্টোরির। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ধীরগতির কিন্তু যারা দৃঢ় প্রতিজ্ঞ তারাই আসলে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে পারে। দ্য টর্টয়েস ওন বিকজ হি ওয়াজ ডিটারমাইন্ড অ্যান্ড ডিড নট স্টপ ফর এ সেকেন্ড। কচ্ছপ হেরে গিয়েছিল কারণ সে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ ছিল এবং 1 সেকেন্ডের জন্য বিরতি নেয়নি। দ্য হেয়ার লস্ট বিকজ হি ওয়াজ ওভার কনফিডেন্ট অ্যান্ড হ্যাড টেকেন হিজ উইন ফর গ্রান্টেড। অন্যদিকে খরগোশ হেরে গিয়েছিল কারণ সে অনেক বেশি নিজের প্রতি আশ্বস্ত ছিল এবং তার জয়কে সে মনে করেছিল অবশ্যই সে জয়লাভ করবে। দেখো খরগোশ হেরে গেছে তার মানে যে গল্প শেষ, সব কিছু শেষ হয়ে গেল তাই কিন্তু নয়। যখন একজন মানুষ হেরে যায় তার ভেতরে কিন্তু এক ধরনের অনুশোচনা কাজ করে, কারণ সে তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে যখন হেরে যায় তো মনে মনে কিন্তু সে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করে এবং হেরে যাওয়ার মাধ্যমেই সে কিন্তু পরবর্তীতে শিক্ষা লাভ করতে পারে। এখানে দেখো খরগোশও তার মনে মনে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করেছে এবং সে কিছুটা মনের ভিতরে এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছে। দেখো, ওয়াই ডিড আই লস দ্য রেস, কেন আমি এই দৌড় প্রতিযোগিতায় হেরে গেলাম। দ্য হেয়ার ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট লসিং দ্য রেস, সে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়ে খুব হতাশ হয়ে গেল। অ্যান্ড হি ডিড সাম সোল সার্চিং, এবং সে তার মনের ভেতরেই বিভিন্ন বিষয় চিন্তা করতে লাগলো। হি রিয়েলাইজড দ্যাট হি হ্যাড লস্ট দ্য রেস ওনলি বিকজ হি হ্যাড বিন ওভার কনফিডেন্ট, কেয়ারলেস অ্যান্ড ল্যাক্স। সে বুঝতে পেরেছিল যে সে দৌড় প্রতিযোগিতায় শুধুমাত্র তার অনেক বেশি অসচেতনতা এবং অনেক বেশি তার নিজের প্রতি আশ্বস্ততার কারণেই হেরে গিয়েছিল। If he had not taken things for granted, there is no way the tortoise could have beaten him. যদি সে কচ্ছপের
কচ্ছপের যে হাঁটার ব্যাপার এইটা নিয়ে যদি সে তাকে আন্ডার এস্টিমেট না করতো, নিজের মতো করে নিজে যদি জয়লাভ করার চেষ্টা করতো, তাহলে অবশ্যই সে জয়লাভ করতে পারতো, কচ্ছপ তাকে হারাতে পারতো না। মূলত এটি হচ্ছে আমাদের শিক্ষা। এখন দেখো আমরা কিন্তু এই প্যাসেজ থেকে কি বুঝলাম, যে যদি কেউ অহংকার করে তার নিজের যোগ্যতা নিয়ে বা অনেক বেশি সে গর্ববোধ করে এবং সে যেন অসচেতন হয়ে যায়, তাহলে কিন্তু হেরে যাওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু হেরে গেলেও যদি কেউ তার পরবর্তীতে আবার মনোবল ঠিক করে কাজ করে, তাহলে কিন্তু সে আবার ভালো ফলাফল লাভ করতে পারে। এই হচ্ছে মূলত আমাদের গত প্যাসেজের শিক্ষা ছিল। চলো আমরা এখন আমাদের নতুন প্যাসেজে চলে যাই। নতুন প্যাসেজ যাওয়ার আগে চলো আমরা একটা ছবি দেখি। ছবিটা দেখতে পাচ্ছ তোমরা সবাই? দেখো, এটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধ জাদুঘরের ছবি। তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছো যে আমাদের আজকে নতুন যে প্যাসেজ, সেই প্যাসেজের টাইটেল কি হতে পারে? ঠিক বলেছো, লিবারেশন ওয়ার মিউজিয়াম। এটা যেমন জাদুঘরের একটা ছবি, এই বিষয়ে আজকে আমাদের পড়াশোনা আমরা করব। তাহলে সবাই বই খুলো। লিবারেশন ওয়ার মিউজিয়াম, এই টাইটেলটা হচ্ছে আমাদের আজকে পড়ার বিষয়। ইউনিট 19, লেসন 1, 2, 3 and 4। এটা আমাদের পেজ নাম্বার 74 এবং 75, 74 এবং 75 পেজে এটা আছে। দেখো, তার আগে আমরা একটা ভিডিও দেখব। পড়া শুরু করার আগে যে ভিডিওটা আমি দেখাবো তোমাদেরকে, সেই ভিডিওর একটা সামারি বলে দিই, তাতে তোমাদের আরও বেশি সুবিধা হবে। ভিডিওটাতে প্রথম অংশে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট এখানে দেখানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধ মূলত এর দাবানল যেটা ফুটে উঠেছিল সেটা 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে। এরপর বিভিন্ন ধাপে ধাপে আমাদের বাঙালিরা বিভিন্ন আন্দোলনে যে ব্রিটিশরা আমাদের প্রতি যে শোষণ চালিয়েছে তার প্রতি বিভিন্নভাবে তারা প্রতিবাদ চালানোর চেষ্টা করেছে। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ তার যে ভাষণ ছিল, সেই ভাষণে তিনি যখন বাঙালিদেরকে যুদ্ধে যোগদানের জন্য তিনি যখন ডাকলেন, তারপর 26শে মার্চ থেকেই কিন্তু 25শে মার্চ কালো রাতের পরে 26শে মার্চ থেকেই কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল। প্রায় 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর 1971 সালে আমরা কিন্তু আমাদের স্বাধীনতা লাভ করতে পেরেছিলাম। এই যে স্বাধীনতার প্রেক্ষাপট, এত রক্তক্ষয়, এত বেশি আন্দোলন, বিভিন্ন বিষয় যেগুলো তুলে ধরা হয়েছে আসলে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে, যাতে করে আমাদের যে বর্তমান প্রজন্ম যারা আসলে মুক্তিযুদ্ধ সেই সময় দেখেনি অথচ তারা গর্ববোধ করছে তাদের মুক্তিযুদ্ধকে নিয়ে, তারা যেন তাদের সেই সময়ের বিষয়গুলো জানতে পারে সহজে, সেজন্যই আসলে লিবারেশন ওয়ার মিউজিয়ামটা করা হয়েছে। এটা মোট 4টা গ্যালারিতে ভাগ করা হয়েছে। আমরা ভিডিওতে সেটাও দেখব। চলো আমরা তাহলে ভিডিওটা দেখি। আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমরা সবাই ভিডিওটা দেখার মাধ্যমে নিশ্চয়ই তোমরা প্যাসেজটা সম্পর্কে অনেকটাই ধারণা লাভ করেছো। চলো আমরা এবার আমাদের মূল প্যাসেজে চলে যাই। সবাই ইতিমধ্যে নিশ্চয় বইও বের করে ফেলেছো। দেখো, ইউনিট 19, লেসন 1, 2।
দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। এ, লিসন অ্যান্ড রেড। খুব মনোযোগ দিয়ে শুনবে এবং নিজেরাও পড়বে। সানশাইন ম্যাগাজিন। এখন আমরা যেই বিষয়টা পড়ব সেটা হচ্ছে একটা ম্যাগাজিনের অংশ, অর্থাৎ একটা ম্যাগাজিনের আর্টিকেল। এই ম্যাগাজিনটা দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। এই ম্যাগাজিন পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারাই করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্যই করা। এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। যে আর্টিকেল, সে আর্টিকেলের সাবজেক্টই হচ্ছে যে মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ। লিখেছেন ফারহান আহমেদ। এখানে দেখো ছবিও দেওয়া আছে একটা মুক্তিযুদ্ধ জাদুঘরের। এই জাদুঘরে ভ্রমণ করতে গিয়ে কি কি বিষয় আছে সেই বিষয়গুলো এখন আমরা পড়ব। দেখো এখানেও আমি কিছু ছবি দেখিয়েছি তোমাদের, দেখতে পাচ্ছ তোমরা ছবিগুলো? হ্যাঁ, এটাও হচ্ছে লিবারেশন ওয়ারে। দেখো ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন বিষয় দেখছে, বিভিন্ন ছবি দেখছে, বিভিন্ন নিউজ পেপারের কাটিংগুলো দেখছে, তারপর তাদের পার্সোনাল যে অংশগুলো আছে, ফ্রিডম ফাইটারদের বিলংসিংসগুলো আছে সেগুলো দেখছে। ছবিগুলো দেখে তোমরা কিন্তু আরও বেশি জানতে পারছো মিউজিয়ামটা সম্পর্কে। এখন চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। অন 14 ডিসেম্বর, 14ই ডিসেম্বরে আওয়ার ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ। আমাদের ক্লাস সরাসরি ভ্রমণে গিয়েছিল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। আমাদের বাংলাদেশে যে জাদুঘর আছে, স্বাধীনতা যুদ্ধ জাদুঘর, সেই যুদ্ধ জাদুঘরে গিয়েছিলাম আমরা ভ্রমণ করতে। সেটা ছিল ঢাকার আগারগাঁওয়ে। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। এই ভ্রমণটি পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অংশ হিসেবে। আওয়ার বাস রিচড দ্য মিউজিয়াম অ্যাট 10 AM। আমাদের বাস জাদুঘরে পৌঁছেছিল সকাল 10টায়। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস। একজন স্বেচ্ছাসেবক আমাদের জন্য অপেক্ষা করছিল। হি ওয়েলকামড আস ওয়ার্মলি। তিনি আমাদের খুব উষ্ণভাবে স্বাগত জানিয়েছিলেন। অ্যান্ড টুক আস অন এ কুইক ট্যুর অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ অ্যান্ড এক্সিবিটস অফ দ্য মিউজিয়াম। তিনি আমাদের মিউজিয়ামের যে বিভিন্ন ধরনের গ্যালারিগুলো আছে এবং যে প্রদর্শনীগুলো আছে সেগুলো খুব দ্রুত তার সাথে ঘুরিয়ে নিয়ে এসেছিলেন। At first, we watched a video clip on our liberation war and our independence. তার শুরুতেই সবার প্রথমে তিনি আমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখিয়েছিলেন আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা বিষয়। দেখো এরপর আমরা দ্বিতীয় প্যারাতে চলে যাব। দ্বিতীয় প্যারাটা মূলত আমাদের যে 4টা গ্যালারি আছে, পার্মানেন্ট 4টা গ্যালারি, সেই 4টা গ্যালারি সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যা তোমরা ইতিমধ্যেই কিন্তু ভিডিওতে দেখেছো। There were 4 permanent galleries. মোট 4টা পার্মানেন্ট গ্যালারি রয়েছে মিউজিয়ামে। দ্যাট এক্সিবিটেড রেয়ার ফটোগ্রাফস, যা প্রদর্শন করে, এক্সিবিটেড শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন করা, রেয়ার ফটোগ্রাফ শব্দের অর্থ হচ্ছে অপ্রতুল, যেগুলো আসলে পাওয়া যায় না, দুষ্প্রাপ্য সেই ধরনের কিছু ছবি। মুক্তিযুদ্ধের ছবিগুলো কিন্তু সবই দুষ্প্রাপ্য, কারণ এখন সেগুলো কিন্তু পাওয়াটা কঠিন। এখানে দেখো এই যে বিভিন্ন ধরনের ছবি আছে, যেগুলো সবই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময়কার ছবি। ডকুমেন্টস অ্যান্ড নিউজ পেপার ক্লিপিংস, বিভিন্ন ধরনের তথ্য সম্বলিত যে কাগজগুলো আছে সেগুলো আছে। এছাড়া সংবাদপত্রের যে কাটা অংশ, এই দেখো সংবাদপত্রের কিছু কাটিং আছে সেই সময়ের, এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, সেগুলো মিউজিয়ামে কিন্তু দেওয়া আছে। অ্যান্ড অবজেক্টস ইউজড বাই দ্য ফ্রিডম ফাইটার্স অ্যান্ড দ্য মার্টার্স অফ আওয়ার লিবারেশন ওয়ার। এবং এখানে দেখো যে শহীদরা ছিল, ফ্রিডম ফাইটার্স, যারা যুদ্ধে যোগদান করেছিল এবং যারা শহীদ হয়েছিল স্বাধীনতার যুদ্ধে, তাদের ব্যবহৃত কিছু বিষয় আছে, সেগুলো মিউজিয়ামে রাখা আছে। দেখো এখানে বিভিন্ন ধরনের কাপড় চোপড়, জুতা ইত্যাদি কিন্তু ছবি দেওয়া আছে, এগুলো জাদুঘরে রাখা আছে যেন আমরা সেসব বিষয়ে জানতে পারি। এরপরে দেখো অ্যাট গ্যালারি 2 আওয়ার রাইটস আওয়ার স্যাক্রিফাইসেস। 2 নম্বর গ্যালারি হচ্ছে আমাদের অধিকার এবং আমাদের ত্যাগ বুঝাচ্ছে। Our teacher read out to us the Declaration of Independence. আমাদের শিক্ষক পড়ে শুনিয়েছিলেন আমাদেরকে স্বাধীনতার যে ঘোষণা, সেই ঘোষণা শুনিয়েছিলেন, যেটা ঘোষণাটা করা হয়েছিল মূলত বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যে ঘোষণা, সেটা তিনি আমাদের পড়িয়ে শুনিয়েছিলেন। দেখো এখানে ছবিতেও দেখা যাচ্ছে হিস্টোরিক্যাল 7th মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেখো এখানে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কিন্তু তিনি দিচ্ছেন, যা আমরা কিন্তু ভিডিওতে এর আগেই ভাষণটা শুনেছি। এরপর দেখো সাম আদার ভিজিটার্স অলসো স্টপড অ্যান্ড লিসেন টু ইট অ্যাটেন্টিভলি।
আরও কিছু ভ্রমণকারী তারাও এই শিক্ষকের যে ভাষণ, যেটা বঙ্গবন্ধুর ভাষণ শিক্ষক যেটা পড়ে শোনাছিলেন সেটা শুনে থেমে গেলেন এবং খুব মনোযোগের সাথে সেটা শুনলেন। As we went inside gallery 4, our victory, our values, we fell silent. যখন আমরা গ্যালারি নাম্বার 4-এ আমাদের বিজয়, আমাদের মূল্য এই গ্যালারিতে ঢুকলাম, তখন আমরা সবাই খুব নিস্তব্ধ হয়ে গেলাম। উই ওয়ার স্যাড, আমরা খুব দুঃখিতও হয়ে গেলাম। অ্যাজ উই লুকড, যেহেতু আমরা দেখছিলাম, অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিংস, বিভিন্ন ধরনের ব্যবহার্য বিষয়, ব্যক্তিগত ব্যবহার্য বিষয়, অফ সাম অফ আওয়ার মার্টার্ড ইন্টেলেকচুয়ালস, আমাদের যে ভাষা শহীদ আছে তাদের যে বিষয়গুলো, ব্যবহার্য বিষয়গুলো আছে সেগুলো দেখে আমরা খুব নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, এবং যে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে যোদ্ধারা ছিলেন, মুক্তিযোদ্ধারা ছিলেন, তাদের বিষয়গুলো দেখেও আমরা স্তব্ধ হয়েছিলাম। এগুলোর মধ্যে দেখো, এ পেয়ার অফ গ্লাসেস, এ পেন, এ নোটবুক, এ মানি ব্যাগ, এ শার্ট অ্যান্ড আদার সাচ থিংস। চশমা, কলম, নোট বই, মানি ব্যাগ, শার্ট এবং এ ধরনের আরও বেশ কিছু বিষয় ছিল। দেখো এখানে ছবিতেও সে বিষয়গুলো দেখানো হয়েছে, পার্সোনাল বিলঙ্গিংস। উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30, আমরা মিউজিয়ামটা ত্যাগ করেছিলাম 12:30টার দিকে, দুপুর 12:30টায়। ইট ওয়াজ অ্যান এক্সপেরিয়েন্স উই উড নেভার ফরগেট, এটা এমন একটা অভিজ্ঞতা ছিল যেটা আমরা কখনোই ভুলবো না। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু প্যাসেজ সম্পর্কে ধারণা লাভ করেছি। এখন আমরা প্রশ্ন উত্তরগুলো একটু দেখি। সিন প্যাসেজ যে প্রশ্নগুলো থাকে 1, 2, 3 এবং 4 নাম্বারে। প্যাসেজটা তোমরা প্রয়োজনে পড়ে ম্যাচিংগুলো তোমরা করার চেষ্টা করো। দেখো অর্থগুলো বলে দিচ্ছি। কলাম এরগুলো, ট্রিপ শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা, মিউজিয়াম শব্দের অর্থ জাদুঘর, মার্টার শব্দের অর্থ হচ্ছে শহীদ, এক্সিবিট শব্দের অর্থ প্রদর্শন করা, লিবারেশন অর্থ হচ্ছে স্বাধীনতা। এই অর্থগুলো প্রয়োজনে তোমরা খাতায়ও লিখে নিতে পারো। কলাম বির অর্থগুলো বলে দিচ্ছি। ডিসপ্লে অর্থ হচ্ছে প্রদর্শন করা, ফ্রিডম অর্থ স্বাধীনতা, এ জার্নি টু এ প্লেস অর ফর এ পার্টিকুলার পারপাস, কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে নির্দিষ্ট জায়গায় ভ্রমণ করা। 4 নাম্বার, এ বিল্ডিং হোয়ার অবজেক্টস অফ হিস্টোরিক্যাল, সায়েন্টিফিক অর আর্টিস্টিক ইন্টারেস্ট আর কেপ, এমন একটা ভবন যেখানে বিভিন্ন ঐতিহাসিক, বৈজ্ঞানিক বা বিভিন্ন বিষয় যেখানে সংরক্ষণ করে রাখা হয়। 1 হু ডাইজ ফর হিজ কান্ট্রি অর ফর এ নোবেল কজ, এমন ব্যক্তি যে দেশের জন্য অথবা কোনো ভালো কাজের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে বা মৃত্যুবরণ করে। 6 নম্বরে, পার্সন হু শোজ ওয়ে টু আদার পার্সন, এমন ব্যক্তি যে অন্যদেরকে পথ দেখায়। ইন্টেন্ডিং এভরিথিং পসিবল, যে সব কিছু সক্ষম করতে পারে। এখন তোমরা নিজেরা চেষ্টা করে দেখো তো প্রশ্নগুলোর উত্তরগুলো সলভ করতে পারো কি না। না পারলে দেখো তোমাদেরকে আমি হেল্প করছি। ট্রিপ, এ জার্নি টু এ প্লেস ফর এ পার্টিকুলার পারপাস। মিউজিয়াম, মিউজিয়াম হবে দেখো এ বিল্ডিং হোয়ার অবজেক্টস অফ হিস্টোরিক্যাল, সায়েন্টিফিক অর আর্টিস্টিক ইন্টারেস্ট আর কেপ্ট। মার্টার, মার্টার হবে 1 হু ডাইজ ফর হিজ কান্ট্রি অর ফর এ নোবেল কজ। এক্সিবিট হচ্ছে ডিসপ্লে, লিবারেশন হবে ফ্রিডম। এখানে দেখো যেভাবে দাগ দিয়ে দেখিয়েছি, পরীক্ষায় এভাবে দিলে কিন্তু হবে না। পরীক্ষায় যেভাবে দেবে সেটা আমি পরের স্লাইডে দেখিয়ে দিয়েছি। দেখো প্রথমে তোমরা উপরে লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, এরপরে এভাবে এ প্লাস রোমান 3 এভাবে দিয়ে সমান সমান দিয়ে ট্রিপ, এ জার্নি টু এ প্লেস ফর এ পার্টিকুলার পারপাস, দুটো ভ্রমণ অর্থ প্রকাশ করছে এভাবে লিখবে। তারপর মিউজিয়াম, পরেরটায় যেভাবে লিখেছে এভাবে পাশাপাশি দুটোকে এভাবে দেখিয়ে দিতে হবে। এবার তাহলে 1 নম্বর প্রশ্নটা আমাদের উত্তর সহ সলভ হয়ে গেল। তোমরা খাতায় প্রয়োজনে লিখতে পারো, আরও বেশি প্র্যাকটিস করবে। এরপরে চলো আমরা 2 নম্বরে চলে যাই, ট্রু ফলস। ট্রু এবং ফলস। ট্রু ফলস, যদি ট্রু হয় তাহলে ট্রু লিখবো, আর যদি ফলস হয় তাহলে সেক্ষেত্রে যদি প্রশ্নে দেওয়া থাকে যে কারেক্ট অ্যান্সার লিখতে হবে তাহলে তোমরা লিখবে, আর যদি কারেক্ট অ্যান্সার লিখতে বলা না হয়, শুধু ট্রু হলে ট্রু এবং ফলস হলে ফলস লিখতে বলে, তাহলে আর কারেক্ট অ্যান্সার দরকার নেই। তবে তোমাদের সুবিধার জন্য আমি এখানে কারেক্ট অ্যান্সার সহ লিখে দিয়েছি। দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ লোকেটেড অ্যাট মিরপুর, ঢাকা। দেখো মিরপুর, এখানে কিন্তু মিরপুরে না, আমরা প্যাসেজ থেকে জানতে পেরেছি যে এটা আগারগাঁও, ঢাকায় অবস্থিত, সুতরাং এটা ফলস। কারেক্ট অ্যান্সার হবে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ লোকেটেড অ্যাট আগারগাঁও, ঢাকা। অন 14 ডিসেম্বর দ্য ক্লাস 5 স্টুডেন্টস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। 14ই ডিসেম্বর 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল। আমরা প্যাসেজ থেকে জেনেছি এটা সত্য হবে। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ ক্লাস 5 স্টুডেন্টস হিস্টোরি কোর্স। এই ভ্রমণটি পরিকল্পনা করা হয়েছিল 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইতিহাসের অংশ হিসেবে। না, আমরা জানি যে এটা বাংলাদেশ এবং গ্লোবাল স্টাডিজ কোর্সের অংশ হিসেবে হয়েছিল, সুতরাং এটা ফলস। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ ক্লাস 5 স্টুডেন্টস বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। দেয়ার ওয়াজ 4 গ্যালারিজ ইন দ্য মিউজিয়াম।
মিউজিয়ামে 4টা গ্যালারি রয়েছে, তোমরা জানো যেটা ট্রু হবে। অ্যাট গ্যালারি 4 দ্য স্টুডেন্টস ফেল্ট সারপ্রাইজড। ছাত্রছাত্রীরা 4 নম্বর গ্যালারিতে গিয়ে খুব অবাক হয়ে গিয়েছিল। না, এটা আমরা জানি যে ফেল্ট সাইলেন্ট, সুতরাং অ্যাট গ্যালারি 4 দ্য স্টুডেন্টস ফেল্ট সাইলেন্ট, এটা ফলস হবে। এরপর কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। At first, the students watched a video on our liberation war and independence. সবার প্রথমে ছাত্রছাত্রীরা স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা সম্পর্কে একটা ভিডিও দেখেছিল, অবশ্যই তাই আমরা জানি যে এটা ট্রু হবে। তাহলে দেখো আমাদের ট্রু ফলসটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। তোমরা বাসায় আরও প্র্যাকটিস করবে। এরপরে চলো আমরা চলে যাই 3 নাম্বার, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্স। প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। প্রশ্নগুলো প্রথমে তোমরা অর্থগুলো বুঝে আগে নিজেরা চেষ্টা করবে, না পারলে আমি তোমাদের এখানে অর্থ সহ তোমাদের অ্যান্সারটাও দিয়েছি, তোমরা এখানে যেভাবে আছে সেভাবে খাতায় তুলে নিয়ে পরে প্র্যাকটিস করবে। Where did the class 5 students go on a field trip? তোমরা যদি পারো নিজেরা খাতায় লিখে নিতে পারো, ফাঁকা জায়গা কিন্তু এখনও আছে, যে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোথায় ভ্রমণে গিয়েছিল। তোমাদের সুবিধার জন্য উত্তরটা দেখিয়ে দিচ্ছি। The class 5 students went to the Agargaon, Dhaka on a field trip. এই দেখো প্রশ্নটা থেকে কিন্তু উত্তরটা পাওয়া যাচ্ছে। দ্য ক্লাস 5 স্টুডেন্টস গো, যেহেতু ডিড আছে প্রথমে সেজন্য গোটা হয়ে যাবে পাস্ট টেন্স ওয়েন্ট। এরপরে টু দ্য আগারগাঁও ঢাকা, মানে যে জায়গায় গিয়েছে সেই জায়গার নাম লেখার পরে লিখতে হবে অন এ ফিল্ড ট্রিপ। তাহলে প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা প্রশ্ন থেকেই অনেকটা পেয়ে গেছি। হোয়াই ডিড দ্য স্টুডেন্টস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম? কেন ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল? The students went to the Liberation War Museum because the trip was planned as a part of their Bangladesh and Global Studies course. ছাত্রছাত্রীরা, দেখো দ্য স্টুডেন্টস গোটা হয়ে যাবে ওয়েন্ট, ছাত্রছাত্রীরা গিয়েছিল স্বাধীনতা যুদ্ধ জাদুঘরে কারণ এই ভ্রমণটা তাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় কোর্সের অংশ হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। সি নাম্বার, হোয়াট ডিড দ্য স্টুডেন্টস ডু অ্যাট ফার্স্ট অ্যাট দ্য মিউজিয়াম? মিউজিয়ামে ছাত্রছাত্রীরা সবার প্রথমে কী করেছিল? অ্যাট ফার্স্ট দ্য স্টুডেন্টস ওয়াচড এ ভিডিও ফিল্ম অন দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। সবার প্রথমেই অ্যাট ফার্স্ট, এখানে প্রথমে লিখতে হবে অ্যাট ফার্স্ট দ্য স্টুডেন্টস ওয়াচড হবে এখানে, যেহেতু তারা দেখেছিল একটা ভিডিও ফিল্ম, তাহলে অ্যাট ফার্স্ট দ্য স্টুডেন্টস ওয়াচড এ ভিডিও ফিল্ম অন লিবারেশন ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। সর্বপ্রথমে ছাত্রছাত্রীরা একটা ভিডিও ফিল্ম দেখেছিল স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা সম্পর্কে। হোয়াট ডিড দ্য গ্যালারিজ এক্সিবিট? দ্য গ্যালারিজ এক্সিবিটেড রেয়ার ফটোগ্রাফস, ডকুমেন্টস, নিউজপেপার ক্লিপিংস অ্যান্ড অবজেক্টস ইউজড বাই দ্য ফ্রিডম ফাইটার্স অ্যান্ড দ্য মার্টার্স। গ্যালারি প্রদর্শন করিয়েছিল অপ্রতুল ছবি, তারপর বিভিন্ন ধরনের কাগজপত্র, সংবাদপত্রের কাটা অংশ এবং মুক্তিযোদ্ধা এবং শহীদদের বিভিন্ন ব্যবহার্য জিনিস। হোয়াট ডিড দ্য গাইড ডু ফর দেম? দ্য গাইড অ্যাট ফার্স্ট দ্য গাইড ওয়েলকামড দেম ওয়ার্মলি। গাইড সর্বপ্রথমে তাদেরকে খুব উষ্ণভাবে আমন্ত্রণ জানিয়েছিল। অ্যান্ড দেন টুক দেম টু ডিফারেন্ট গ্যালারিজ অ্যান্ড এক্সিবিটস অফ দ্য মিউজিয়াম। এবং তারপর খুব দ্রুত গতিতে তাদের বিভিন্ন গ্যালারি এবং প্রদর্শনীগুলো যেগুলো জাদুঘরে আছে সেগুলো দেখিয়েছিলেন। এবার চলো আমরা চলে যাই শর্ট কম্পোজিশনে। রাইট এ শর্ট কম্পোজিশন অন লিবারেশন ওয়ার মিউজিয়াম। স্বাধীনতা যুদ্ধ জাদুঘর সম্পর্কে তোমরা একটা ছোট কম্পোজিশন লিখবে। এখানে একটা স্যাম্পল আমি দেখিয়ে দিয়েছি যেভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4। এরপর তোমরা এই টাইটেলটা দিতেও পারো, না দিলেও সমস্যা নাই, দিলে একটু ভালো হয় আর কি। লিবারেশন ওয়ার মিউজিয়াম এভাবে দিয়ে আন্ডারলাইন করে পরে প্যারাগ্রাফের মতো করে তোমরা এইভাবে শর্ট কম্পোজিশনটা লিখতে পারো। দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ এ মিউজিয়াম ইন আগারগাঁও, ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধ জাদুঘর এটা হচ্ছে এমন একটা জাদুঘর যা বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। ইট কমেমোরেটস দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার হুইচ লেড টু দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ফ্রম পাকিস্তান। এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে স্মরণ করিয়ে দেয়, যা কিনা আমরা পাকিস্তানের থেকে বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে অর্জন করতে পেরেছি। ইট ওপেন্ড অন 22 মার্চ 1996। এটা 1996 সালে 22 মার্চ শুরু হয়েছিল। ইট হ্যাজ মোর দ্যান 10,000 আর্টিফ্যাক্টস। এখানে প্রায় 10,000-এর মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে। দে আর এক্সিবিটেড অন ডিসপ্লে ইন দ্য মিউজিয়াম, যেগুলো প্রদর্শনীর জন্য মিউজিয়ামের বিভিন্ন প্রদর্শনীতে দেখানো হয় বা রাখা হয়েছে। তাহলে এই সব কিছুর মধ্য থেকে আমরা কিন্তু অনেকটাই ধারণা পেয়েছি আমাদের লিবারেশন ওয়ার মিউজিয়াম সম্পর্কে। সে সম্পর্কে তোমরা একটা চিঠি লিখবে হোমওয়ার্কে। রাইট এ লেটার টু ইয়োর ফেসবুক ফ্রেন্ড।
তোমার বন্ধুর কাছে, ফেসবুক বন্ধুর কাছে একটা চিঠি লিখবে বর্ণনা করে লিবারেশন ওয়ার সম্পর্কে, লিবারেশন ওয়ার মিউজিয়াম সম্পর্কে, জাদুঘর সম্পর্কে, বাংলাদেশে ঢাকায় যেটা অবস্থিত স্বাধীনতা যুদ্ধ জাদুঘর সম্পর্কে তোমরা সেটা বর্ণনা করে পাঠাবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই হোমওয়ার্কটা বাসায় সুন্দরভাবে করে নিবে এবং তোমাদের সবাইকে খুব ভালোভাবে যাতে তোমরা বাসায় থাকতে পারো সেদিকে খেয়াল রাখবে, সবসময় ভালোভাবে তোমাদের বাবা মার কথা শুনবে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ যে তোমরা এতক্ষণ ধরে আমার লেকচারটা শুনেছো। সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ অল টু হিয়ার মাই লেকচার সাইলেন্টলি। স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ, গুড বাই।